এই মুহূর্তে কোভিডে কাবু গোটা দেশ, আমরা সকলেই জানি। দিল্লিতে মিনি লকডাউন, রাজ্যে রাজ্যে বিধির বাঁধন, পাঞ্জাব থেকে রাজস্থান নিয়মের বজ্র আঁটুনি সর্বত্র। শুধু তাই নয়, বাংলাতেও করোনার কামড় ক্রমশ বাড়ছে। ঠিক কি পরিস্থিতি, হাসপাতালের কি হাল, স্বাস্থ্য পরিষেবাই বা চালু রাখতে জুনিয়র ডাক্তারদের পাওয়া যাচ্ছে না কেন? এই মুহূর্তে রাজ্যে সেই জুনিয়র ডাক্তারের সংখ্যাতেও সংকটের আভাস। কিন্তু কারণটা কি? এই অতিমারি সিঁদুরে মেঘেও রাজনীতির রং লাগছে কি? এই সব প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসছি আজ। তবে তার আগে দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট, আধ মিনিটে পুরো খবর। প্রার্থীদের উপর বারবার হামলা হচ্ছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। মানুষ ভরপুর ভোট দিচ্ছেন। মালদায় বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি এই ধরনের দুষ্কৃতকারীদের সাপোর্ট করে একদিন বাংলায় দুরবস্থা করেছেন। নির্বাচনে লোকে ভয়ে ভয়ে বেরোচ্ছে, প্রার্থীর উপরে অ্যাটাক হচ্ছে। কল্যাণ চৌবে, ওখানে আমাদের মালদার প্রার্থী, তার গলায় গুলি করা হয়েছে। গোপাল সাহাকে, আমার তো মনে হয় 20 জন প্রার্থীর উপরে অ্যাটাক করা হয়েছে। কিন্তু যে জন্য করেছিল মানুষকে ভয় দেখাবো, সেটা হয়নি। মানুষ কিন্তু ভরপুর ভোট দিচ্ছে এবং পরিবর্তনের দিকে যাচ্ছে। বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল কালনা। সোমবার কালনার কল্যাণপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় ভাঙচুর চলে তৃণমূল কার্যালয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির বিশ্বজিৎ কুণ্ডুর নেতৃত্বেই ভাঙচুর করা হয়েছে। সোমবার সকালে আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অখিল প্রামাণিক নামে ওই কর্মীর দেহ। পার্টি করতো। কি পার্টি করতো? দিয়ে কি হয়েছে তারপর? তারপর ওকে কে হুমকি দিয়েছে নাকি মেরে দেবে। হুমকি বলতে কে দিয়েছে? সেটা বলি যে ওই 3 আঙুল লোক থেকেই দিয়েছে। কি করে সে? নাম পাণ্ডবেশ্বরের সভায় কয়লা কেলেঙ্কারি নিয়ে সরব অমিত শাহ। বিনয় মিশ্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। दीदी कहती थी विनय मिश्रा से हमारा कोई लेन देन नहीं है, और उसी वक्त दूसरी चैनल में दीदी के भतीजे कहते थे कि विनय मिश्रा को प्रताड़ित किया था। माताओं, भाइयों, बहनों, मुझे बताओ, एक गरीबों का कोयला जो तस्करी कर कर ले जाते हैं। পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ। রবিবার রাত 1:30 নাগাদ হামলা হয় তার বাড়িতে। বিজেপির দাবি, পরপর 4টি বোমা মারে দুষ্কৃতীরা। বাড়ির অন্দরেও ঢোকে তারা, তুমুল ভাঙচুর চালায় সেখানে। রবিবার গভীর রাতের এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির দরজা জানলা আসবাব। সন্ময়ের অভিযোগ, বিষয়টি নিয়ে খড়দা থানায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। ঘটনা ঘিরে এই মুহূর্তে তীব্র আতঙ্কের পরিবেশ পানিহাটি এলাকায়। উদ্বিগ্ন বাসিন্দাদের একাংশের প্রশ্ন, 21-এর ভোটের এই হিংসার শেষ কোথায়? যেমনটা মিমি তুমি শুরু করেছিলে যে এই মুহূর্তে আমাদের রাজ্যের অন্তত ছবিটা কিরকম, হাসপাতালগুলোর চেহারা ঠিক কিরকম, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ আজ আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এবং আমাদের প্রতিনিধি যখন হাসপাতালগুলোতে গিয়েছিলেন তখন তার ক্যামেরায় ধরা পড়েছে বিশেষ একটা ঘটনা। কি সেই ঘটনা? আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সৌরভ, কি অভিজ্ঞতা হলো তোমার? কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লক। কলকাতা মেডিকেল কলেজ রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম। সেখানে কোভিড হাসপাতাল, কোভিড যে ট্রিটমেন্ট, সেটা গত 1 বছর ধরে হচ্ছে। কিন্তু আজ বিকেলে যে ছবি আমরা দেখলাম যে এসএসবি ব্লকে, সুপার স্পেশালিটি ব্লকে নতলা থেকে রোগীদেরকে, কোভিড আক্রান্ত রোগী, তারা এখনও সুস্থ নন, তাদের এখনও হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন রয়েছে, সেই রোগীদের হুইল চেয়ারে করে অন্তত 300 মিটার দূরে যে জরুরি বিভাগের সামনে যে বেসরকারি পিপি মডেলে যে ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা আপাত দৃষ্টিতে, এই তথ্যটা যদি আমি বলি তাহলে হয়তো কারোর মনে হতে পারে কী এমন বড় ঘটনা, হাসপাতালে যেরকম দেখাই যায় স্ট্রেচার থেকে এক ব্লক থেকে আরেক ব্লকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোভিড পেশেন্ট, তার পরনে পিপিই কিট নেই, তার থেকে সংক্রমণ ছড়াতে পারে, তার মুখের মাস্ক নাক থেকে প্রায় খুলে যাচ্ছে, যে দৃশ্য নিয়ে বারবার আমরা চিকিৎসকরা পরামর্শ দেন। সেই পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ রোগীদের মাঝ দিয়ে। সেই রোগীর পরিজন জানেনও না যে আমার পাশ দিয়ে এই মুহূর্তে যে পেশেন্টটা দাঁড়ালেন বা যে পেশেন্ট চলে গেলেন তিনি কোভিড রোগী, যিনি কাশতে কাশতে যাচ্ছেন। তাহলে কোভিড সচেতনতা বিধি নিয়ে সৌরভ, এই ঘটনা যখন তোমার নজরে এলো, তারপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম তোমার বক্তব্য হয়েছে? তাদের কি বক্তব্য? সেই সময় ঘটনাচক্রে পরিদর্শন করছিলেন কলকাতা হাসপাতালের অধ্যক্ষা মঞ্জু বন্দ্যোপাধ্যায়। তাকে বিষয়টি বললে তিনি বলেন যে পিপিই কিট পরে পড়া উচিত ছিল, যাওয়াটা উচিত ছিল, এইভাবে খোলা অবস্থা যাওয়া উচিত নয়, সেটা খতিয়ে দেখা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে
যে একজন কোভিড রোগীকে এসএসবি ব্লক থেকে 300 মিটার দূরে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হবে কেন? কেন গত এক বছরে এই পরিকাঠামো করা গেল না যেখানে সেই বিল্ডিংয়েই সেখানেই সিটি স্ক্যান? পেশেন্টকে বাইরে বার করতে হচ্ছে কেন বিল্ডিংয়ে? তাহলে তো রোগীর পরিজনদেরও ভেতরে ঢোকার অনুমতি দেওয়া উচিত। একদমই তাই, এবং তাও এতটা দায়িত্বজ্ঞানহীন ভাবে, যেখানে পিপিই কিট নেই, যেখানে মাস্কটা প্রপারলি পরা নেই, এইরকম ভাবে সাধারণ রোগীদের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একজন কোভিড পেশেন্টকে। এতটাই দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারেন মেডিকেল কলেজের মতো একটা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীরা? আমরা একজন রোগীর সঙ্গে কথা বলেছিলাম, শুনবো তার বক্তব্য। স্ক্যান করাতে নিয়ে যাচ্ছেন ওনাদেরকে? হ্যাঁ, সিটি স্ক্যান করাতে। কতদিন ধরে আছেন দাদা এখানে? আমি 8 তারিখে জয়েন করেছি। 8 তারিখে জয়েন, মানে এখানে এসছে। কি নাম আপনার? মেরাজ আহমেদ। এখন কেমন আছে? মোটামুটি আছে। মোটামুটি আছে। এখন সিটি স্ক্যান করাতে নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছেন সিটি স্ক্যান করাতে? অনেকদিন ধরে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। আপাতত ধন্যবাদ সৌরভ। সৌরভ থেকে আমরা আপডেট তো নিতেই থাকবো এবং আপনাদেরকেও জানাতে থাকবো। ঠিকই, এর পাশাপাশি মিমি আমরা যদি একটু অন্যান্য রাজ্যের দিকেও নজর রাখি, তাহলে দেশে একদিনে প্রায় 3.25 লক্ষ সংক্রমণ, আর এই নিয়ে বিস্তারিত রিপোর্টে আসবো। তবে প্রথমেই একটা বড় আপডেট আপনাদেরকে দেওয়ার কথা, কারণ করোনার বারবারন্তে উত্তরপ্রদেশের 5 শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, কিন্তু তাতে নারাজ যোগী সরকার। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রশাসন কি ভাবছে, কি তারা করতে চলেছে, কি তাদের স্টেপস, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি मोहित ओम। मोहित जी, ये बताइए क्या सोच रहे हैं ये लोग प्रशासन की तरफ से, क्या स्टेप्स अभी भी लिया जाएगा? देखिए, जिस तरीके से हाई कोर्ट ने ऑर्डर दिया है, इलाहाबाद हाई कोर्ट ने ऑर्डर देके लॉकडाउन के लिए बोला गया है कि सख्त लॉकडाउन लगाया जाए, और ऐसा लॉकडाउन जिसमें पहली बार एक सख्ती सामने आ रही है कि दूध और सब्जी बेचने का टाइम भी उसमें निर्धारित किया गया है कि दिन में 12 बजे के बाद सब्जी और दूध भी नहीं बेचा जाएगा। तो आप समझ सकते हैं कि कोर्ट कितना सख्त था। और जब पहली बार हुआ है, जब से कोरोना आया है उसके बाद से पहली बार हुआ कि कोर्ट ने आदेश देकर लॉकडाउन लगाया हो, तो अपने आप में हैरान करने वाली बात है। और अब यूपी के 5 बड़े शहरों में कानपुर, लखनऊ, वाराणसी, प्रयागराज, गोरखपुर, यहाँ पे अब आज रात से 1 हफ्ते के लिए लॉकडाउन लगाया जाएगा, और ये सख्त लॉकडाउन होगा। और सख्त आदेश दिए गए हैं सरकार को कि इसका सख्ती से पालन कराया जाए। इसके अलावा अगर यूपी के और शहरों की बात करें तो वहाँ भी स्थिति बहुत ज़्यादा अच्छी नहीं है। खासकर से नोएडा की अगर हम बात करें तो वहाँ पे भी अभी 30,000 से ज़्यादा मरीज हैं, और 103 लोगों की भी 24 घंटे के अंदर मौत हो चुकी है। तो लगातार जो मामले सामने आ रहे हैं वो अपने आप में हैरान करने वाले हैं, क्योंकि ये मामले अभी ये जो कोरोना जो एकदम देश में बेकाबू हो चुका है, इस वक्त हाईकोर्ट का ये ऑर्डर, योगी प्रशासन का क्या कहना है? वो मानेंगे ये ऑर्डर? बिल्कुल, सरकार इस पूरे जो कोर्ट की तरफ से आदेश आया है उसको मानने के लिए तैयार है, और आज रात से ही यूपी के 5 बड़े शहरों के अंदर लॉकडाउन देखने के लिए मिलेगा। इसके अलावा जो अन्य शहर है जहाँ पे कोरोना की जो मात्रा है, जो मरीजों की संख्या है वो ज़्यादा बढ़ रही है, वहाँ पे भी छोटे छोटे लॉकडाउन देखने के लिए मिलेंगे। तो अब यूपी सरकार भी पूरी तरह से तैयार है, क्योंकि कोर्ट ने जिस तरह का आदेश दिया है तो वो सख्ती के साथ अब अगले 1 हफ्ते तक इन 5 बड़े शहरों में कोरोना का जो लॉकडाउन है उसका पालन करवाएगी। पर ये बताइए, ये लॉकडाउन कितने दिनों तक चलेगी? ये लॉकडाउन अगले 1 हफ्ते तक, अगले सोमवार की सुबह 6 बजे तक लॉकडाउन जारी रहेगा, और आज रात 10 बजे से लॉकडाउन शुरू होगा। जी आपको शुक्रिया। এদিকে দেশের খবরে আসার আগে মঞ্জিরা, বরঞ্চ রাজ্যের আপডেটে আমরা একবার নজর রাখি। এখনই লকডাউন নয়, হবে না নাইট কারফিউ, স্কুলে এখন থেকে গরমের ছুটি সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড মোকাবিলায় রাজ্য সরকার কিভাবে তৈরি হচ্ছে দিলেন তার খতিয়ানো। দৈনিক আক্রান্ত 3 লক্ষ পার করার পথে দেশ, 10,000ই গণ্ডিতে ঢোকার পথে বাংলা। এই অবস্থাতেও লকডাউন বা কারফিউর পথে হাঁটছে না রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে সচেতন করব, কিন্তু ভয় দেখাবো না। জোর করে যেটা না করা যায়, ভালোবেসে সেটা করা যায়। নাইট কারফিউ ইজ নট দ্য সলিউশন। দ্য সলিউশন ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য পলিটিক্যাল পলিউশন। করোনার মধ্যেও কেন 8 দফায় ভোট? কমিশনকে তোপ দেখেও মমতা জানিয়েছেন 26 তারিখে একটিই বড় সভা, এর বাইরে ছোট ছোট সভা করা হবে নির্বাচনী প্রচার। সকালেই ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার থেকে বন্ধ থাকবে স্কুল, পড়ুয়া, শিক্ষক সবার ছুটি। গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ। বিভিন্ন সরকারি হোটেলে সেফ হোম তৈরি, 11,000 শয্যা বিশিষ্ট 200টি সেফ হোম, 400 অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত। অফিসে 50% বেশি উপস্থিতি নয়, ওয়ার্ক ফ্রম হোমে জোর। 50% অ্যাটেন্ডেন্স করা হয়েছে, যেটা 50% অ্যাটেন্ডেন্স করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আগে প্রথম থেকে ছিল।
তারপর 75% হয়ে গেল, 25% ছিল। এখন যেটা 50% অ্যাটেন্ডেন্স ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিন অ্যাডভাইসড। মমতার আবেদন, টাকা থাকলেই কেউ হাসপাতালে ভর্তি হবেন না, বেড আঁকড়ে রাখবেন না, পরিস্থিতি গুরুতর হলে তবেই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। সংক্রমণের হারের তুলনায় বেড যে পর্যাপ্ত নয়, মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোভিড বেডের অভাব মেটাতে গতকালই টাস্কফোর্স তৈরি করেছিল নবান্ন, আর এদিন টেলিমেডিসিন পরিষেবার জন্য আরও এক টাস্কফোর্স তৈরি রাজ্যে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে SSKM এ এই পরিষেবা অবিলম্বে শুরু করতে হবে। 6 সদস্যের এই টাস্কফোর্সের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল। হাসপাতালে জায়গা কোথায়? কোভিড বেডের টানাটানিতে উৎকণ্ঠায় বাংলা। শয্যা সংকট মোকাবিলায় রবিবার টাস্ক ফোর্স তৈরি করেছিল নবান্ন। এবার টেলিমেডিসিন পরিষেবা দিতে আরও একটি টাস্ক ফোর্স রাজ্য সরকারের, যে শীর্ষে থাকছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসল। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। আমাদের স্টেট 400 অ্যাম্বুলেন্স অ্যাক্রস দ্য স্টেট ডিপ্লয় করেছে ফর করোনা পারপাস। সপ্তাহখানেকে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 13,000 কোভিড বেডের ব্যবস্থা করতে চায় প্রশাসন, কিন্তু তা দিয়েও কি পরিস্থিতি সামলানো যাবে? যখন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 4,000, তখন বেড সংখ্যা ছিল 12,751। এদিকে যখন দৈনিক আক্রান্তের সংখ্যা 7,000, তখন বেডের সংখ্যা 7,676। যখন দৈনিক আক্রান্ত ছিল 4,000, হাসপাতাল ছিল 93টি, আর এখন যখন 8,000 আক্রান্ত প্রায়, তখন হাসপাতাল সংখ্যা 61। শয্যা সংকট মোকাবিলার পাশাপাশি রাজ্যবাসীকে টেলিমেডিসিন পরিষেবা দিতেও উদ্যোগী সরকার। SSKM এই পরিষেবা শুরু করতে এক মুহূর্ত দেরি করতে চায় না প্রশাসন। নির্দেশিকাতেও স্পষ্ট সেই কথা। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি এত জটিল হওয়ার আগেই কেন ব্যবস্থাগুলি নেওয়া হলো না, এই প্রশ্ন উঠছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।